প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনলাইন ভিত্তিক আজকের কাটিং অ্যান্ড পেনিট্রেটিং ক্লাসে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের ক্লাসে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জিল্লুর রহমান, স্টেশন অফিসার মনোহরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন, সংযুক্ত নরসিংদী সংযুক্ত ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স মিরপুর থাকবে। আমার সাথে আছেন আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম আহমেদ, জুনিয়র প্রশিক্ষক, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মিরপুর 10। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, ক্লাসে যাওয়ার পূর্বে আমরা একটু জেনে নিই কাটিং অ্যান্ড পেনিট্রেট কখন এবং কোন প্রয়োজনে আমরা করেছি। আপনারা জানেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভিন্ন অগ্নি নির্বাপন এবং নানা ধরনের উদ্ধার কাজের সঙ্গে সম্পৃক্ত। যখন আমরা কোনো দুর্ঘটনা কবলিত স্থানে, সেটা ভবনদোষ হতে পারে, সেটা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, অর্থাৎ যে কোনো ধরনের দুর্ঘটনা কবলিত স্থানে আমরা যখন যাই, সেখানে কোনো আবদ্ধ জায়গায় আটকে পড়ার ভিত্তিতে অথবা কোনো আবদ্ধ স্থানে অনুসন্ধানের জন্য আমাদের কাটিং অ্যান্ড পেনিট্রেটিং করতে হয়। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, তো কাটিং অ্যান্ড পেনিট্রেটিং এর জন্য আমরা যে ধরনের ইকুইপমেন্টগুলো ব্যবহার করি, আসুন আমরা সেই ইকুইপমেন্টগুলোর সঙ্গে পরিচিত হই। প্রিয় প্রশিক্ষণবৃন্দ, আপনারা যে ইকুইপমেন্টটি দেখতে পাচ্ছেন, এটা হলো সেফটি কন। অর্থাৎ আমরা যখন কোনো দুর্ঘটনাস্থলে যাব, প্রথমে গিয়ে আমার সেই দুর্ঘটনাস্থলে নিরাপত্তা প্রদান করতে হবে, অর্থাৎ পুরো সিনারিটাকে আমাদের সাইজ আপ করতে হবে। সেক্ষেত্রে আমরা এই ইকুইপমেন্টটি ব্যবহার করি, যার নাম হচ্ছে সেফটি কন। এরপর যেটা আমি হাতে নিয়েছি, এটা হচ্ছে সিনটেপ। অর্থাৎ একইভাবে সেফটিকন যে কাজে আমরা ব্যবহার করি, যদি সেফটিকন না থাকে সেক্ষেত্রে আমরা এই সিনটেপের মাধ্যমে যে কোনো দুর্ঘটনা কবলিত স্থানকে আমরা সিন সাইজ আপ করার ক্ষেত্রে এই সিনটেপটা ব্যবহার করে থাকি। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, এ পর্যায়ে দেখতে পাচ্ছেন হ্যামার। অর্থাৎ আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ব্রিক্স হ্যামার। আরেকটি আর রয়েছে বড় আকারে, যাকে আমরা বলি স্লেজ হ্যামার। আপনারা জানেন দুর্ঘটনা কবলিত স্থানে যে কোনো স্থাপনা বা কোনো প্রতিবন্ধক স্থাপনা ভাঙার ক্ষেত্রে আমরা এই হ্যামারগুলো ব্যবহার করতে পারি। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে টুলসটা, এটার নাম হচ্ছে সিজর। অর্থাৎ কোনো বিধ্বস্ত ভবনে ঢোকার ক্ষেত্রে আমরা ভাঙার জন্য অথবা ইন্সপেকশন হোল করার ক্ষেত্রে আমরা এই টুলসটি ব্যবহার করতে পারি, অর্থাৎ এই সিজরটি আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে একটা লক কাটার এবং এটা হচ্ছে একটা টুলস। এটা সাধারণত আমরা ব্যবহার করে থাকি তার কাটার জন্য এবং লোহা কাটার জন্য। আবার কোনো স্থানে যদি অগ্নি দুর্ঘটনা ঘটে এবং তার আমরা যখন ভবনে ঢুকতে না পারি এবং তার লক থাকে এবং যখন তালা থাকে, তালা কেটে আমরা এটার মাধ্যমে আমরা প্রবেশ করতে পারি। এটা হচ্ছে মূলত যে রেসিপ্রোকেটিং ইলেকট্রনিক ডিভাইস। এটা মূলত ইলেকট্রিকের মাধ্যমে চালানো হয়। তো আমরা এটা মূলত আমরা যে আছে দুটা ব্রিক আছে, ব্রিকগুলো হচ্ছে একটা হচ্ছে উড কাটার ব্রিক, আরেকটা হচ্ছে মেটাল কাটার। উড কাটার ব্রিকগুলো আমরা চিনবো যে এখানে বড় বড় দাঁত আছে যেগুলো, এটা হচ্ছে উড কাটার জন্য ব্যবহার করা হয়। আর এই ছোটো ছোটো দাঁত যেটা আছে এটা আমরা মেটাল কাটার জন্য ব্যবহার করি। এটা হচ্ছে অপারেটিং লিভার, আর এটা হচ্ছে হট লক। তো আমরা দুইটা বীজ যেহেতু আছে, বীজে কীভাবে লাগানো হয় তা আমরা এখন কৌশলটা আপনাকে দেখাচ্ছি। দেখেন এখানে একটা সিজু দেখতে পাচ্ছেন, এখানে মধ্যে আমরা কীভাবে স্থাপন করবো। তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের একটু হালকা ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর যেভাবে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পর আমরা যেভাবে প্লেটটা প্রতিস্থাপন করবো। প্রতিস্থাপন করে দেবকে এটা ফিটিং হয়েছে তার জন্য সেজন্য আমরা এইভাবে মুভমেন্ট করবো। যদি এভাবে ফিক্স থাকে তাহলে বুঝতে পারবো যে এটা লেগে গেছে। আবার ঠিক একইভাবে আমরা যখন এটাকে খুলবো বা রিমুভ করবো, তখন আমরা এভাবে একটু আমরা আগের মতো একটু মুভমেন্ট করতে হবে। করার পর এভাবে আমরা খুলে করতে হবে। আমার হাতে যে সরঞ্জামটি দেখতে পাচ্ছেন, এটা হলো ইলেকট্রিক হ্যামার ড্রিল, রোটারি হ্যামার ড্রিল। সাধারণত এটা আমরা ব্যবহার করি দেওয়াল, কংক্রিট বা ইটের দেওয়াল ভাঙার ক্ষেত্রে এবং একই সঙ্গে ইন্সপেকশন হোল অর্থাৎ ছিদ্রি করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। তো এটা কতিপয় অংশের নাম আমরা জেনে নেব। আপনি দেখতে পাচ্ছেন এর পিছনের অংশে একটু কালো
বাটন আছে যাকে আমরা বলি অপারেটিং সুইচ। তারপরে আছে আরেকটা কালো হুইলের মতো, এটা আপনি দেখবেন কিছু দুই পাশে কিছু প্রতীক রয়েছে। যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, এক পাশে দেখবেন 3টা ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র দাগ রয়েছে। যদি এ পাশে আপনি এটাকে রাখেন তাহলে বুঝতে হবে যে আপনি এটা দ্বারা যখন আপনি বিট লাগাবেন তখন এটা কাজ করবে, ড্রিল করার কাজ করবে, অর্থাৎ ছিদ্রি করার কাজ করবে। আপনি যখন এটাকে ঘুরিয়ে দিবেন তখন অপর পাশে আপনি দেখবেন যে একটা হ্যামারের মতো প্রতীক আছে, সাথে 3টা ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু আছে। যদি এটা থাকে তখন আপনাকে বুঝতে হবে এখানে যখন আপনি বিট লাগাবেন তখন এটা কাজ করবে হ্যামারিংয়ে, অর্থাৎ এটা তখন চিপ চিপ করে খণ্ড খণ্ড করে দেওয়ালকে ভেঙে ফেলবে। তো এর অগ্রভাগে আছে আপনার ডাস্ট ক্যাপ এবং তারপরে আছে আপনার বিট চেঞ্জার। বিট চেঞ্জারকে একটু নিচে যদি আপনি চাপ দেন তাহলে বিট লাগানো সম্ভব, একইভাবে নিচে চাপ দিলে এটা বিট লাগানো যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা ড্রিল বিট। ড্রিল বিটটা আমি লাগিয়ে দেখাচ্ছি কীভাবে লাগানো যায়। আপনি বিট চেঞ্জারকে নিচে একটু ধাক্কা দেবেন, এরপর এটাকে হালকা একটু ঘোরানোর ফলে দেখবেন একটা শব্দ হয়েছে। তারপর বিট চেঞ্জার ছেড়ে দেবেন, এটা সঠিকভাবে লেগেছে কিনা তা যাচাইয়ের জন্য হালকা একটু ঝাঁকি দিবেন। যদি খুলে না আসে তাহলে বুঝতে হবে আপনার লাগানো সঠিক হয়েছে। একইভাবে বিট খোলার ক্ষেত্রে বিট চেঞ্জারকে নিচে ধাক্কা দিয়ে হালকা এটাকে ঘুরিয়ে উঠিয়ে নেবেন, তাহলে আমার অতি সহজে এটা খুলে আসবে। তো আশা করি আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন। আমরা যে আমার কাছে যে ইকুইপমেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিপিং হ্যামার ড্রিল। তো এটা মূলত আমরা যে চিপিং হ্যামার ড্রিল আমরা কী কাজে ব্যবহার করি, চিপিং মানে কি যুক্ত করা, আমরা কংক্রিট এবং দেওয়া সৃষ্টি করার কাজে এটা ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে আমরা এর আনুষঙ্গিক পার্টগুলো আছে তা আমরা আপনাদেরকে বলবো। এটা হচ্ছে মূলত হচ্ছে অক্সিলারি হ্যান্ডেল, এটা হচ্ছে মেন হ্যান্ডেল, এটা হচ্ছে অফ অন সুইচ, এটা হচ্ছে ডাস্ট ক্যাপ, আর এটা হচ্ছে বিট চেঞ্জার। এখন আমরা এই যে 2টা বিট ব্যবহার করব, সেই দুইটা বিটার মধ্যে যে চিপিং হ্যামারের জন্য 2টা বিট ব্যবহার করা হয়। একটা হচ্ছে ফ্ল্যাট, একটা হচ্ছে পয়েন্ট বিট, আর একটা হচ্ছে ফ্ল্যাট। এখন আমরা এই ফ্ল্যাট কীভাবে ব্যবহার করবো তা আমরা দেখাচ্ছি। এসি ব্যান হোলের মধ্যে আমরা যখন এবার নিব, নেওয়ার পর আমরা এই যে একটা শব্দ, এই যেভাবে শব্দ হচ্ছে এবং কি আমাদের লেগে গেছে তা আমরা বুঝতে পেরেছি, কারণ আমাদের এইভাবে যেমন নড়াচড়া করছে না এবং মুভমেন্টও করছে। এবং ঠিক একইভাবে কীভাবে আমরা রিমুভ করবো, যখন এই যে বিট চেঞ্জারকে আমরা নিচে দিকে চাপ দেবো এবং এইভাবে টানবে তুলে নিব। এটা সাধারণত ভাইব্রেশনের মাধ্যমে কাজ করে। এটা প্রতি মিনিটে 1620 বার ভাইব্রেশন দেয় এবং ভাইব্রেশন দিয়ে প্রতিটা কংক্রিট এবং দেয়ালকে ছিদ্র করার কাজে ব্যবহার করা হয়। এটা যে অন অফ সুইচ আছে, অফ অন অফ সুইচের মাধ্যমে যখন এটা অন করা হয় তখন এটা প্রতি মিনিটে 1620 বার এটা ভাইব্রেশনের মাধ্যমে চিপিং করে কাজ করে। প্রিয় শিক্ষার্থী, আমার সামনে যে ইকুইপমেন্টটি দেখতে পাচ্ছেন এটি হলো রোটারি রেস্কিউ শ। এটি একটি ইলেকট্রিক ইকুইপমেন্ট। আসুন আমরা এর কিছু পার্টসের নাম জানি। এটা অপারেটিং করার জন্য আপনি দেখবেন পিছনের দিকে একটি অপারেটিং সুইচ আছে। আপনি যখন এটা চাপ দেবেন সঙ্গে সঙ্গে এটা চালু হয়ে যাবে। এরপর এটার সামনে দেখবেন এটাকে বলা হয় সেফটি গার্ড। তারপরে এটাকে বলা হয় ব্লেড। এর 3 ধরনের ব্লেড রয়েছে। আপনি এখানে যে ব্লেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টিপারপাস ব্লেড। মাল্টিপারপাস ব্লেড দ্বারা আপনি কী করতে পারবেন, এটা দ্বারা আপনি কংক্রিটের দেয়াল, আপনি ইটের দেয়াল এবং একই সঙ্গে রড সব কিছু আপনি কাটতে পারবেন। আপনি পাশে দেখতে পাচ্ছেন আরেক ধরনের ব্লেড। এই ব্লেড দ্বারা আপনি কাটতে পারবেন ইটের বা দেয়াল বা স্ল্যাব, এগুলো আপনি কাটতে পারবেন। কিন্তু কংক্রিটের দেয়াল বা এটা দ্বারা রড কাটা সম্ভব নয়। এটা চেনার উপায় হচ্ছে এর 4 প্রান্ত আপনি মসৃণ পাবেন এবং দেখতে কালচে কালার। আরেক ধরনের ব্লেড রয়েছে, সেটা হচ্ছে আপনার অ্যাব্রসিভ ব্লেড। অ্যাব্রসিভ ব্লেড এবং মাল্টিপারপাস ব্লেডের মধ্যে একটু পার্থক্য হচ্ছে, মাল্টিপারপাস ব্লেডে আপনার দাঁতগুলো একটু চওড়া হবে আর অ্যাব্রসিভ ব্লেডে দাঁতগুলো হবে ছোট ছোট।
দাগগুলো আরও ছোটো ছোটো হবে, ঘন ঘন। তো অ্যাব্রসিভ ব্লেডে আপনি কাটতে পারবেন, কংক্রিটে ওয়াল কাটতে পারবেন ব্লেড দ্বারা। অর্থাৎ আমরা জানতে পারলাম যে এটা 3 ধরনের ব্লেড রয়েছে, কার্বাইড, অ্যাব্রসিভ এবং মাল্টিপারপাস। এবং এটা দ্বারা আমরা যে কোনো ধরনের ইটের দেয়াল, কংক্রিটের দেয়াল, রড এগুলো কাটতে এটা আমরা ব্যবহার করি। এরপর আমরা সঠিকভাবে কাটার জন্য অগ্রভাগে দেখবেন একটা মেজারমেন্ট, একটা স্কেল দেওয়া আছে। আপনি এই মেজারমেন্ট স্কেলের মাধ্যমে আপনি এই ব্লেডটাকে স্থাপন করে নিতে হবে, অর্থাৎ আপনি দেয়ালটা কতটুকু অংশ কাটতে চাচ্ছেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে স্কেলে 0, 10, 20, 30, 40, 50 এভাবে, অর্থাৎ এখানে মিলিমিটারে আপনার কিছু পরিমাপ দেওয়া আছে। আপনি যদি ওয়ালটাকে 10 মিলি কাটতে চান তাহলে আপনাকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনি নবটাকে একটু লুজ করে অ্যাডজাস্ট করে নেবেন, 10-এ নিয়ে আসলেন। আপনি যদি 50 মিলি কাটতে চান তাহলে আপনি 50-এর কাছে গিয়ে এটাকে কী করবেন, সেট করে নেবেন। তখন দেখবেন আপনার ব্লেডটা আস্তে আস্তে নিচে নেমে গেছে। অর্থাৎ আপনি যতটুকু পরিমাণ ওয়াল কাটতে চাচ্ছেন সেইটা আপনাকে এই মেজারমেন্ট স্কেলে গিয়ে আপনার এই স্ক্রুর সাহায্যে এটাকে আপ ডাউন করে আপনাকে স্থাপন করে নিতে হবে। তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই এটার ব্যবহার বিধি বুঝতে পারছেন যে আমরা এটা কোথায় কীভাবে ব্যবহার করব। এবং এর উপরিভাগে যেটা আছে এটা হচ্ছে ব্লেড ক্যাপ। আমরা যখন এটা ব্যবহারের ক্ষেত্রে অন করব তখন আমরা জানি, আপনাদেরকে এত হচ্ছে জানিয়ে রাখছি, আমাদের এই ব্লেডটা পার মিনিটে 5400 থেকে 6000 বার রোটেট করে। অর্থাৎ পার মিনিটে এর আরপিএম হচ্ছে 5400 থেকে 6000 বার। তো বন্ধুরা আশা করি আপনারা যে ইকুইপমেন্টগুলো দেখালাম, ইকুইপমেন্টগুলোর পার্টস, কাজ এবং এখানে যে ব্লেড বা বিটগুলো ব্যবহার করা হয় সে সম্পর্কে জেনেছেন। এবং একই সঙ্গে আমরা যে কোনো ধরনের উদ্ধার কাজ করার ক্ষেত্রে অবশ্যই প্রথম যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে পিপি, অর্থাৎ রেস্কর হিসাবে আপনার অবশ্যই ফুল পিপি থাকতে হবে। তো পিপি হিসাবে আপনি অবশ্যই ব্যবহার করবেন হেলমেট, আই প্রোটেক্টর, ব্যবহার করবেন হ্যান্ড গ্লাভস, থাকতে পারে নি প্যাড, থাকতে পারে এলবো প্যাড, গামবুট, এই ধরনের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলো আপনি ব্যবহার করে আপনার উদ্ধার কাজ পরিচালনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, কাটিং অ্যান্ড স্প্লিটিংয়ের ক্ষেত্রে অর্থাৎ যে কোনো আবদ্ধ স্থানে কাটিং অ্যান্ড স্প্লিটিংয়ের মাধ্যমে ভেতরে গমনের ক্ষেত্রে দুভাবে আমরা গমন করি, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। তো আমরা সাধারণত এখানে আপনার হরিজন্টাল অর্থাৎ সমান্তরাল অগ্রসর হওয়ার ক্ষেত্রে কীভাবে কাটতে হয় সেটা দেখাবো। আমরা সমান্তরালভাবে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাধারণত ট্রায়াঙ্গেল সিস্টেমে যে কোনো ওয়ালকে কেটে থাকি। তো ট্রায়াঙ্গেল সিস্টেমে আপনার কাটার ক্ষেত্রে একটা পরিমাপ আমাদের অনুসরণ করতে হয়। আপনি যে ট্রায়াঙ্গেলটা নেবেন একটা 70 সেন্টিমিটারের একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে। তো 70 সেন্টিমিটারের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আপনি ভূমির রেখাটা আঁকার পর এটাকে সমান দুই ভাগে ভাগ করে নেবেন, অর্থাৎ 35 দুই ভাগে ভাগ করে নেবেন। ভাগ করে নেওয়ার পর এর উপর একটা লম্ব রেখা আঁকবেন, যে রেখাটার পরিমাপ হবে 65 সেমি। অতঃপর এটাকে আপনি দু প্রান্তে যুক্ত করে দেবেন। তাহলে আপনার একটা 70 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ট্রায়াঙ্গেল আপনার অঙ্কিত হবে এবং এই ট্রায়াঙ্গেলকে আপনার কেটে সামনে অগ্রসর হতে হবে। তবে অগ্রসর হওয়ার পূর্বে এবং ট্রায়াঙ্গেল কাটার পূর্বে আপনাকে একটা ইন্সপেকশন হোল করতে হবে। ইন্সপেকশন হোল অর্থাৎ হচ্ছে আপনার ভিতরে কোনো কিছু আছে কি না, কোনো জীবনের অস্তিত্ব আছে কি না সেটা অনুসন্ধানের জন্য একটা হোল করতে হবে। যে ইন্সপেকশন হোলের
পরিমাপ হচ্ছে 50 থেকে 70 মিলিমিটার। এবং আমরা আগে বলেছি যে এই ইন্সপেকশন হোল্ড করার ক্ষেত্রে আমরা ড্রিল মেশিন এবং চিজল ব্যবহার করে থাকি। আর বাকি যে ইকুইপমেন্টগুলোর কথা বলেছি সেইটা আমরা ট্রায়াঙ্গেল কাটারিটা ইউজ করে করব। যে কোনো দুর্ঘটনাস্থলে কাজ শুরু করার পূর্বে অবশ্যই প্রত্যেকটা রেস্কুয়ারের পিপি নিশ্চিত করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে রেস্কুয়ার হিসাবে আমরা আমাদের পিপিগুলো নিশ্চিত করেছি। একই সঙ্গে আপনি দুর্ঘটনাস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিতের সাথে সেটা সিলটেপ অথবা সেফটিকনের মাধ্যমে সিন সিকিউর করতে হবে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই দুর্ঘটনাস্থলটাকে সেফটিকনের সাহায্যে আমরা সিন সাইজ আপ করেছি। এবং একই সঙ্গে যদি আপনি যে দুর্ঘটনাস্থলে কাজ করবেন সেখানে যদি কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ পুনরায় ভবন ধসে পড়ার কোনো সম্ভাবনা থাকে, বা যে জায়গায় কাজ করবেন সেখানে যদি কোনো ডেব্রিস থাকে তাহলে সেগুলো পরিষ্কার করতে হবে। এবং ভবনের পুনরায় বিদ্যুৎস্তর সম্ভাবনা থাকলে সেখানে আপনি সরিং ব্যবহার করে ভবনটাকে স্ট্যাবল করে তারপরে আপনি কাজ শুরু করবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা যে সকল ইকুইপমেন্ট উদ্ধার কাজে ব্যবহার করব সেগুলো ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার প্রত্যেকটা ইকুইপমেন্ট চেক করে নিতে হবে। অর্থাৎ ইকুইপমেন্টে জ্বালানি ঠিক আছে কিনা, ইকুইপমেন্টের যে বিটগুলো রয়েছে, যে ব্লেডগুলো রয়েছে সেগুলো সঠিক রয়েছে কিনা, ইকুইপমেন্টগুলো ব্যবহারের সঠিক পদ্ধতিগুলো আপনাকে জানতে হবে। আপনি যখন কাজ করবেন তখন পেয়ারে পেয়ারে কাজ করতে হবে। এবং যদি দীর্ঘ সময় কাজ করতে হয় তাহলে অবশ্যই প্রতি 15 মিনিট পর পর আপনাকে রোটেশন করে কাজ করতে হবে। কখনোই ইকুইপমেন্ট ব্যবহারের ক্ষেত্রে আপনি খুব দূরে অথবা শৈলের খুব কাছে রেখে ইকুইপমেন্ট ব্যবহার করবেন না। এই যে স্যাঁতসেঁতে জায়গায় কোনো ইলেকট্রিক ইকুইপমেন্ট ব্যবহার করবেন না, তারের উপর চাপ প্রয়োগ করবেন না। এমনকি যদি ব্যবহারের ক্ষেত্রে কখনো বিটগুলো ভিতরে আটকে যায় তাহলে টানা হেঁচড়া না করে সাবধানতার সহিত বিটগুলো খুলতে হবে। ইকুইপমেন্টগুলো খুলে আলাদা করে তারপরে বিটগুলোকে ব্যবহার করতে হবে। অর্থাৎ অবশ্যই আমরা ইকুইপমেন্টগুলো ব্যবহারের ক্ষেত্রে অতি সাবধানতা অবলম্বন করব, যেন আমাদের একটু অসাবধানতার কারণে বড় কোনো দুর্ঘটনা পুনরায় না ঘটে। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা যে কোনো উদ্ধার কাজে আসার সঙ্গে সঙ্গেই আমরা সেখানে হয়তো বিদ্যুতের সংযোগ পাবো না, বা আমাদের সঙ্গে থাকা জেনারেটর স্থাপন করে ইকুইপমেন্ট ব্যবহার করতে করতে অনেক দেরি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা বসে থাকবো না। আমরা অনুসন্ধান কাজ শুরু করার জন্য প্রথমে বলা হয়েছে যে ইন্সপেকশন হোল্ড করতে হবে। তো ইন্সপেকশন হোল্ড সাধারণত আমরা কোনো আবদ্ধ ঘরের ক্ষেত্রে বা ভবনের ক্ষেত্রে ভবনের যে জায়গায় ফাঁপা অংশ আছে, ফাঁপা অংশ থাকে দেয়ালে, সেই ফাঁপা জায়গাগুলোতে আমাদের ইন্সপেকশন হোল্ড করতে হবে। এবং আমরা আগেই জেনেছি যে একটা ইন্সপেকশন হোল্ডের দৈর্ঘ্য ডায়াটা হচ্ছে 50 থেকে 70 মিলিমিটার। এবং সাধারণত আমরা ইন্সপেকশন হোল্ড করে থাকি অনুসন্ধান কার্যক্রম চালানোর জন্য। তো আমরা একটা ইন্সপেকশন হোল্ড করার জন্য আমরা এই চিজল ব্যবহার করে যতক্ষণ পর্যন্ত না আমাদের জেনারেটর স্থাপন অন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা দ্বারা কাজ শুরু করব। আমরা এটা দ্বারা কাজ শুরু করব। আমরা চেষ্টা করব যতটুকু করা যায়। ইতিমধ্যে আমাদের সংযোগ পাওয়া গেলে আমরা ড্রিল মেশিনের ব্যবহার শুরু করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এ পর্যায়ে ইন্সপেকশন হোল্ড করার ক্ষেত্রে ড্রিল মেশিন ইউজ করব। আমরা ইতিমধ্যে ড্রিল মেশিন অপারেটিং করার সিস্টেমটা জেনেছি। তবে কখনোই আমরা বিদ্যুৎ সংযোগ থাকা অবস্থায় ড্রিল মেশিনের বিট লাগাবো না বা খুলব না। সব সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা অবস্থায় আমরা ড্রিল মেশিনে বিটটা লাগাবো। এবার আমরা ইন্সপেকশন করে কাজ শুরু করব। প্রিয় শিক্ষার্থী, কখনো আমরা ড্রিল মেশিন ব্যবহারের ক্ষেত্রে ড্রিল
মেশিনের বিট ভিতরে থাকা অবস্থায় আমরা ড্রিল মেশিনের সুইচ অফ করব না। যদি ভিতরে থাকা অবস্থা আমরা অফ করি তাহলে এটা ভিতরে আটকে গিয়ে আমার অসুবিধা তৈরি হতে পারে। এজন্য অবশ্যই আমি যখন এটা ব্যবহার করব ভিতরে ঢুকে গেলেও আমি বের না হওয়া পর্যন্ত এটাকে অফ করব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই ড্রিল মেশিন ব্যবহার করে আপনার ইন্সপেকশন হোল তৈরি করতে হবে এবং ইন্সপেকশন হোল তৈরি হলে আমরা অনুসন্ধানের জন্য আমাদের বিভিন্ন অনুসন্ধান কি আছে, যেমন সার্ভিশন ক্যামেরা, এগুলোর মাধ্যমে আমরা ভিতরে অনুসন্ধান করি যে কোনো জীবের অস্তিত্ব বা প্রাণের অস্তিত্ব আছে কি না। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা ট্রায়াঙ্গেল কাটার জন্য আমরা যে ইকুইপমেন্টটা ব্যবহার করছি সেটা হচ্ছে রোটারি রেস্কিউ স। রোটারি রেস্কিউ স ব্যবহারের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, এইটা আপনি কাটার ক্ষেত্রে সবসময় উপর থেকে নিচে এবং ডান থেকে বামে, অর্থাৎ ডান থেকে বাম দিকে যাবেন। কখনো নিচ থেকে উপরে বা বাম থেকে ডানে যাওয়া উচিত নয়। এটা ব্যবহারের ক্ষেত্রে সবসময় আপনাকে এটা মনে রাখতে হবে যে উপর থেকে নিচে এবং ডান থেকে বাম দিকে সবসময় আপনি কাটার জন্য এটা ব্যবহার করবেন। এবং এইটা আপনি যখন ব্যবহার করবেন, যে জায়গায় আপনি এটা কাটার জন্য ব্যবহার করবেন সেই জায়গায় এইটা স্পর্শ করার পূর্বে, অর্থাৎ সেই জায়গার খুব সন্নিকটে নিয়ে যে কাছাকাছি নিয়ে গিয়ে এটা চালু করার পর তারপরে আপনার কাটা শুরু করতে হবে। অর্থাৎ এই ব্যবহার ভিতরে আপনি মনে রাখবেন যে আমি যে জায়গাটা কাটবো সেই জায়গার খুব কাছাকাছি নিয়ে গিয়ে আপনার এই সরঞ্জামটা অন করতে হবে, তারপর আপনার স্থান কাটা শুরু করতে হবে। প্রিয় শিক্ষার্থী, দেখুন আমি আগে বলছি উপর থেকে দিই, খুব কাছে নিয়ে গেলাম। দেখা সেটা আবার ডান থেকে বামে আপনি হাতটাকে আপনার সুবিধা মতো জায়গায় নেবেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা এভাবে, অর্থাৎ রোটারি রেস্কিউ স ব্যবহারের ক্ষেত্রে সবসময় স্মরণ রাখবেন যে উপর থেকে নিচে এবং ডান থেকে বামে এভাবে ব্যবহার করে আপনি একটা ট্রায়াঙ্গেল কাটা সম্পন্ন করবেন। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা চিপিং হ্যামারের ব্যবহার দেখব। চিপিং হ্যামার সাধারণত যে কোনো কংক্রিট বা ইটের দেয়াল ভাঙার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা সাধারণত ভাইব্রেশনের মাধ্যমে কাজ করে, অর্থাৎ ভাইব্রেশনের মাধ্যমে এটা যে কোনো ইটের বা কংক্রিট দেওয়াল চিপচিপ করে বা খণ্ড খণ্ড করে ভাঙার ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি। এর দুটো বিট আছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পয়েন্ট বা থার্ড বিট যে কোনোটা ইউজ করে আপনারা কাজ সম্পন্ন করতে পারবেন। তো এটা ব্যবহারের ক্ষেত্রে আপনি যে জায়গায় ভাঙবেন সেই জায়গায় আগে স্থাপন করে নেবেন, আপনারা জায়গা মতো প্লেস করে নেবেন এবং অতঃপর অপারেটিং সুইচ অন করবেন। আপনারা কখনোই এটা ব্যবহারের ক্ষেত্রে ভিতরে প্রবেশ করিয়ে বন্ধ করবেন না। অবশ্যই এটা চালু থাকা অবস্থায় আপনি ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে।
এভাবেই আমরা যে কোনো কংক্রিটের দেয়াল বা ইটের দেয়াল ভাঙার ক্ষেত্রে আমরা চিপলি মাছ ব্যবহার করে এই ধরনের দেয়ালগুলো আমরা ভাঙতে পারি। এটা হচ্ছে রেসিপ্রোকেটিং স, এটা আপনার আগেই খুবই জানাচ্ছেন। তো আমরা এটা যখন ব্যবহার করব তখন এটা এই যে কাটার জন্য দেয়াল কাটার পর যখন রড থাকে রডগুলোকে কাটার জন্য এটা ব্যবহার করা হয়। এবং যখন ব্যবহার করা হবে তখন এটা লোহার উপর স্থাপন করে তারপর এটা অপারেটিং করে কাটা হবে। আমরা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা কোনো দেওয়ালে যদি কোনো রড থাকে তাহলে এভাবে আমরা কাটতে পারি, কেটে আমরা রিমুভ করতে পারি। এবং যদি কোনো কোনো লক থাকে আমাদের যে দরজায়, এটাও আমরা এভাবে কাটতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের কাছে যদি রেসিপ্রোকেটিং স না থাকে তাহলে আমরা ভুল কাটার ব্যবহার করে তার এবং লোহার রড কাটতে পারি। এবং যে তালা আছে ওই তালাগুলো আমরা কাটতে পারি। শিক্ষার্থীরা, এভাবে আমরা ব্যবহার করে লোহা এবং তার কাটতে পারি এবং যে তালা আছে তালা এইভাবে কাটে আমরা রিমুভ করে এটা ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের আজকের কাটিং অ্যান্ড পেনিট্রেটিং ক্লাসে আপনারা বুঝতে পেরেছেন। তবে একটা কথা না বললেই নয়, আপনি এই ইকুইপমেন্টগুলো যখন কাজ শেষ করবেন, ব্যবহার শেষ হয়ে যাবে, ব্যবহার শেষ করার পর কারণই হচ্ছে এগুলোকে অবশ্যই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে প্রত্যেকটা ইকুইপমেন্টের ব্লেড বিটগুলো খুলে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে হবে। তো আশা করি আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আমাদের ক্লাসটা বুঝতে পেরেছেন। এই অনলাইন ক্লাসে এখন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে সুস্বাগতম। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নোত্তর করবে আপনাদের সেই প্রশ্নগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসি।